Subscribe to my official channel. Press the bell icon, watch videos, and hit the like button. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার মুখোমুখি। আশা করি সকলেই ভালো আছেন। আহ, আমার চ্যানেল থেকে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে দেখছো এবং কমেন্টও করছো, সেই জন্য উৎসাহিত বোধ করে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা যে ভিডিওটি নিয়ে এলাম, যে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব, সেটি হলো ম্যারেজ অ্যান্ড কনস্যাঙ্গুইনিটি। বিষয়টা আমরা একটু অন্যভাবে দেখব। আমাদের ডাব্লিউবিসিএস সিলেবাসে বিবাহ একটি সামাজিক সংস্থা এই হিসাবে রয়েছে। আমরা এই বিবাহ সম্পর্কে আলোচনা করব, কিন্তু দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম। এরকম ম্যারেজ অ্যান্ড কনস্যাঙ্গুইনিটি। কনস্যাঙ্গুইনিটি হলো রক্ত সম্পর্ক। বিবাহের মধ্যে দিয়ে দুটি ভিন্ন পরিবারের মধ্যে একটা আত্মীয়তা সম্পর্ক তৈরি হয়, যে আত্মীয়তা সম্পর্কের মধ্যে একটা রক্ত সম্পর্ক আছে। অনেক সময় বিভিন্ন সমাজে আমরা দেখি যে এই রক্ত সম্পর্কিত মানুষদের মধ্যে বিবাহ বন্ধন স্থাপিত হয়। আসলে আজকে আমাদের সেই বিষয়টা আমরা একটু আলোচনা করব। আসি আমরা সেই আলোচনার ক্ষেত্রে। ম্যারেজ অ্যান্ড কনস্যাঙ্গুইনিটি। বিবাহ আমরা যদি সমাজ সাংস্কৃতিক নিবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে অথবা সমাজ বিদ্যার দিক থেকে দেখি, তাহলে এটি হলো একটি সামাজিক সংস্থা। আমরা যে সমাজে বসবাস করি, এই সমাজের উৎপত্তি ক্ষেত্রে বিবাহের একটি বিশেষ ভূমিকা রয়েছে। বিবাহ এই সমাজ সংস্থাটি বা সামাজিক সংস্থাটি দুটো ভিন্ন পরিবারের মধ্যে আত্মীয়তা বন্ধনের ক্ষেত্রে যোগসূত্র বা সেতু বন্ধনের কাজ করে। তাই বিবাহ হলো একটি ভিত্তি প্রস্তর, সামাজিক একক গঠনের ক্ষেত্রে একটি ভিত্তি প্রস্তর। এই সামাজিক এককটি কি? পরিবার। অর্থাৎ পরিবার গঠনের ক্ষেত্রে বিবাহের একটি বড় ভূমিকা আছে। তাই বিবাহ এবং পরিবার পারস্পরিক সম্পর্কযুক্ত, পরস্পরের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। উভয়ের মূলে রয়েছে কিন্তু যৌন সম্পর্ক। পরিবারের মধ্যে যে মূল পরিবারের ভিত্তি হাজবেন্ড ওয়াইফ, তাদের মধ্যে যৌন সম্পর্ক স্থাপিত হয়। আবার ম্যারেজ সেই যৌন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভূমিকা পালন করে। তাই উভয়ের উৎস বা মূলে রয়েছে যৌন সম্পর্ক। কিন্তু বিবাহ হলো একটি সামাজিক সংস্থা
পরিবার হলো জৈবিক এবং সামাজিক একক। সমাজের স্মলেস্ট ইউনিট হলো পরিবার। এবার আমরা একটু দেখি যে এই যে বিবাহ, এই বিবাহের বৈশিষ্ট্যটা কি? আসলে বিবাহ দুটি বিপরীত লিঙ্গের ব্যক্তির মধ্যে একটা সম্পর্ক তৈরির মাধ্যম। নাম্বার 2, বিবাহের মধ্যে দিয়ে দুটি নারী পুরুষ হাজব্যান্ড ওয়াইফ হিসাবে পরিচিতি লাভ করে সমাজে। আসলে এটি হলো একটি সামাজিক বন্ধন। এই পুরুষ এবং নারীর মধ্যে এই যে বন্ধন, এর ফলে তারা সামাজিক, জৈবিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে পরস্পরের মধ্যে একটা বোঝাপড়ার বন্ধনে আবদ্ধ হয়। আবার এই বিবাহ নামক এই সংস্থাটি কিন্তু সমাজ স্বীকৃত। শুধু তাই নয়, ধর্মীয় ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে এটি প্রতিষ্ঠিত। এবার আমরা দেখব যে এই বিবাহ সব সমাজেই রয়েছে, বিভিন্ন সমাজেই এই বিবাহের উপস্থিতি রয়েছে, কিন্তু সব ক্ষেত্রে নিয়ম কানুন একই রকম নয়। অর্থাৎ যে রুলস অফ ম্যারেজ, কে কাকে কিভাবে বিবাহ করবে, কি নিয়ম কানুন, সামাজিক যে স্বীকৃতি, তো এটা, সুতরাং সেক্ষেত্রে একটা নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয়। আমরা এবার দেখে নেব সেই রুলস অফ ম্যারেজ। রুলস অফ ম্যারেজ। প্রত্যেক সমাজে বিবাহর একটি নির্দিষ্ট নিয়ম কানুন আছে। কোন সমাজই তার সদস্যকে অবারিতভাবে যৌন সম্পর্কে লিপ্ত হতে দেয় না। সেই জন্য সমাজে একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে, কে কাকে বিবাহ করতে পারবে। একটা নির্দিষ্ট নিয়ম কানুনের মধ্যে দিয়ে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তবে সব সমাজেই যে একই রকম নিয়ম কানুন তা নয়, এটা সমাজ ভেদে, সংস্কৃতি ভেদে এর প্রভেদ আমরা দেখতে পাই। তবে এখানে একটা নিষিদ্ধতা বা নিষেধ, প্রতিবন্ধকতা কাজ করে যে সব সদস্য মানে বিপরীত লিঙ্গের অবশ্যই মিলিত হতে পারবে না। এটাকে বলা হয় ইনসেস্ট ট্যাবু। সবার সাথে যৌন সম্পর্ক স্থাপন করা যাবে না। সাধারণভাবে আমরা যদি বায়োলজিক্যাল জীববিদ্যার প্রেক্ষিতে আমরা দেখি, এটা স্থাপনের, অর্থাৎ এই যে ট্যাবু, বিধিনিষেধ, এই বিধিনিষেধের অন্যতম কারণটা হলো বায়োলজিক্যাল ডাইভার্সিটি। যদি বিভিন্ন ব্যক্তির মধ্যে, আলাদা আলাদা ব্যক্তির মধ্যে, আলাদা গ্রুপের মধ্যে ইত্যাদি ইত্যাদি, সেটা যদি হয় তাহলে বায়োলজিক্যাল ডাইভার্সিটি যেটা, সেটা কিন্তু দেখা যাবে এবং সমাজে অধিকাংশ ক্ষেত্রেই আমরা সেটা দেখতে পাই। তাহলে সেই নিয়ম সাধারণভাবে
আমরা দুটো নিয়ম আমরা, যেটাকে লজ অফ ম্যারেজ এটাও বলা হয়ে থাকে, এন্ডোগ্যামি, এক্সোগ্যামি। এন্ডোগ্যামি হচ্ছে অন্তর্বিবাহ, যে একই গোষ্ঠীর ব্যক্তিদের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপন করা যাবে। যেমন কাস্ট, ইন্ডিয়ান যে কাস্ট সিস্টেম আছে, যে একই কাস্টের মানুষের মধ্যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণের মেয়েকে বিবাহ করবে, কাস্তর মেয়ে কাস্তর ছেলেকে বিবাহ করবে, মানে একই গোষ্ঠীর মধ্যে। ট্রাইব, এটাও একটা নির্দিষ্ট গোষ্ঠী, সাধারণভাবে একটা নির্দিষ্ট ট্রাইবের অন্তর্ভুক্ত ব্যক্তিরা সেই ট্রাইবের মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপন করে থাকে, সান্তালকে বিবাহ করে, মুন্ডাকে ইত্যাদি। এটা হলো অন্তর্বিবাহ যে পদ্ধতিটা। এক্সোগ্যামি, বহির্বিবাহ, এখানে বলা হচ্ছে নির্দিষ্ট একটা গোষ্ঠী, যেমন ক্ল্যান, যেখানে রক্তের সম্পর্ক রয়েছে, একই ক্ল্যানের মানুষরা সাধারণত একটা নির্দিষ্ট অ্যানসেস্টার থেকে এসেছে, সেই জন্য বলা হয় যে এদের মধ্যে একটা রক্তের সম্পর্ক রয়েছে, সেই জন্য সেটা অ্যাভয়েড করা হয়। সেই জন্য একই ক্ল্যানে কখনো, একই গোত্রে কখনো বিবাহ হয় না। এটা হচ্ছে এক্সোগ্যামি, বহির্বিবাহ, তার মানে অন্য গোত্রে বিবাহ করতে হবে। এই দুটি নিয়ম ছাড়া আরো দুটি নিয়ম আমরা সমাজে সাধারণত দেখতে পাই, যদিও এখন সামাজিক ক্ষেত্রে অনেক পরিবর্তন ঘটেছে। আমাদের যে ট্রেডিশনাল হিন্দু সোসাইটি, বৈদিক যুগে বিশেষ করে, তখন কিন্তু যখন কাস্ট সিস্টেমের রিজিডিটিটা খুব বেশি ছিল, সেক্ষেত্রে এগুলো মানা হতো। সেগুলো হলো হাইপারগ্যামি এবং হাইপোগ্যামি। হাইপারগ্যামিটা কি? যে উচ্চ বর্ণের, উচ্চ কাস্ট বা জাতের পুরুষ নিম্ন বর্ণের, নিম্ন জাতের নারীকে বিবাহ করতে পারবে। হাইপারগ্যামি, অনুলোম। ঠিক উল্টোটা, একজন নিম্ন বর্ণের পুরুষ উচ্চ বর্ণের নারীকে বিবাহ করবে, কিন্তু এটা সমাজ স্বীকৃত নয়, ছিল না। হাইপারগ্যামিটা ছিল উচ্চ বর্ণের, উচ্চ জাতের পুরুষ নিম্ন বর্ণের নারীকে বিবাহ করতে পারবে, সমাজ স্বীকৃত হাইপারগ্যামি। কিন্তু নিম্ন বর্ণের পুরুষ উচ্চ বর্ণের নারীকে বিবাহ করতে পারে, কিন্তু সমাজ সেটা স্বীকৃতি দেবে না। এটা হচ্ছে প্রতিলোম। তাহলে মোটামুটি ভাবে আমরা এই যে রুলসগুলো দেখলাম, এটা এক সময় এটা মানা হতো, কিন্তু সামাজিক পরিবর্তনে অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু আজকে কিন্তু এর ব্যতিক্রম দেখতে পাই। আমরা এই বিষয়টাই আজকে যে আমাদের যে আলোচনার ক্ষেত্র, যেটা আমি বলেছিলাম যে বিবাহ আমরা আলোচনা করব, কিন্তু অন্য একটা পার্সপেক্টিভে, কনসাংগুইনিটি জায়গা থেকে। সুতরাং এখানে এই রুলসের এই জায়গাটা আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা দেখে নেব সাধারণভাবে যে বিবাহের যে প্রকারভেদ রয়েছে, কত রকম বিবাহ প্রকার রয়েছে, সেগুলো একটু দেখে নিই, তাহলে আমাদের আলোচনাটা আরো একটু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এবার আমরা
আলোচনা করি যে টাইপস অফ ম্যারেজ। সাধারণভাবে সমাজে যে বিভিন্ন প্রকার বিবাহের প্রচলন রয়েছে সেগুলো কি? সাধারণভাবে আমরা দেখছি বা দেখতে পাই যে একজন ব্যক্তি একজন নারীকেই বিবাহ করে বা করতে পারে। এটা সাধারণভাবে আমাদের দৃষ্টিগোচর হয়, যেটাকে বলা হয় মনোগ্যামি, এক বিবাহ। একজন পুরুষ একজন নারীকেই বিবাহ করবে, এটা একটা টাইপ। সাধারণভাবে স্ত্রী জীবিত থাকাকালীন অন্য মহিলাকে বিবাহ করা যায় না, মনোগ্যামি যেখানে। সেই জন্য এটাকে আবার ভাগ করা যায়, দুটো ভাগে ভাগ করা যায়। একটা সিরিয়াল মনোগ্যামি, নন সিরিয়াল মনোগ্যামি। এটা কি? একজন পুরুষ একজন নারীকে বিবাহ করবে, কিন্তু স্ত্রী জীবিত থাকাকালীন নয়। তাহলে স্ত্রী মারা গেল, আরেকজন, আবার ওই স্ত্রী মারা গেল, আরেকজনকে বিবাহ করতে পারে। এটা সিরিয়াল। নন সিরিয়াল না, স্ত্রী মারা গেলেও বিবাহ, এটা তার ব্যক্তিগত ব্যাপার অনেকটা। এটা কিন্তু সমাজের নিয়ম কানুন বলতে কি, যে অনেক সময় সরকার নিয়ম করে যে একাধিক বিবাহ করা যাবে না স্ত্রী জীবিত থাকাকালীন। সুতরাং সেই নিয়মটা মানার ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ। সেই জন্য সাধারণভাবে মনোগামীতে স্ত্রী জীবিত থাকাকালীন অন্য মহিলাকে সাধারণ বিবাহ করা যায় না। এবারে আমরা আসি দ্বিতীয় যে প্রকারভেদটা, সেটা হলো পলিজিনি। একজন পুরুষ একাধিক নারী অথবা একজন নারী একাধিক পুরুষকে বিবাহ করতে পারবে, এটা একটা টাইপ, পলিজিনি। সেই জন্য পলিজিনিকে দুটো ভাগে ভাগ করা হয়। পলিগ্যামি, আমরা মনোগ্যামি বললাম, পলিগ্যামি। পলিগ্যামিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা পলিজিনি আর একটা পলিঅ্যান্ড্রি। পলিগ্যামি মানে একজন পুরুষ একাধিক নারী অথবা একজন নারী একাধিক পুরুষ। আর পলিজিনিটা কি হলো? একজন পুরুষ একাধিক নারী। পলিঅ্যান্ড্রিটা কি হলো? যে একজন নারী একাধিক পুরুষ। সমাজ স্বীকৃত। হ্যাঁ, পলিজিনি এই মুহূর্তে সমাজে হয়তো সেভাবে স্বীকৃত নেই, কোনো কোনো সমাজে আছে, কোনো কোনো সমাজে এখনো আছে। হিন্দু সমাজে এটা সেভাবে নেই, কিন্তু একটা সময় ছিল হিন্দু জমিদারি প্রথা যখন ছিল, তাদের কিন্তু এটা দেখা যেত একাধিক স্ত্রী গ্রহণ করছেন, এটা ছিল একটা সময়। একটা পলিজিনি। পলিঅ্যান্ড্রি, একজন নারী একাধিক পুরুষ। এটা সব সমাজে দেখা যায় না, তবে আছে, ভারতবর্ষে এটা আছে। টোডা বলে একটি উপজাতি আছে দক্ষিণ ভারতে, নীলগিরি হিলসে, তাদের মধ্যে এটা কিন্তু দেখা যায়। এর একটা কারণ আছে, কারণটা হলো একটা সময় এই টোডাদের মধ্যে ফিমেল ইনফ্যান্টিসাইড, শিশু কন্যা হত্যা, এই নিয়মটা প্রচলন ছিল। ফলে তাদের সমাজে নারী এবং পুরুষের যে অনুপাত, সেটা ঠিক নয়। সেই জন্য নারীর অনুপাতটা অনেক কম হওয়ায় একজন নারী একাধিক স্বামী থাকে, একজন নারী একাধিক পুরুষকে বিবাহ করতে হয়। তবে এটা অন্য সমাজেও আছে,
একটু কম হলেও আছে সামান্য। কেরালা নায়ার ব্রাহ্মণদের মধ্যে এরকম একটা প্রচলন দেখা যায়। তবে এক্ষেত্রে একটা পার্থক্য আছে, যে টোডাদের মধ্যে যেটা দেখা যায় যে পলিঅ্যান্ড্রিটা, সেটাকে বলা হয় ফ্র্যাটার্নাল পলিঅ্যান্ড্রি। ফ্র্যাটার্নাল মানে ভ্রাতৃত্বমূলক, অর্থাৎ স্বামীরা প্রত্যেকেই সহোদর ভাই। কিন্তু ব্রাহ্মীদের মধ্যে, তিব্বতীদের মধ্যে এটা দেখা যায়, কিন্তু তারা সমাজের অন্য কোনো ব্যক্তি, অর্থাৎ সেই নারীর যে স্বামীরা তারা কিন্তু সহোদর ভাই নয়, সমাজের অন্য কোনো ব্যক্তি, কয়েকজন ব্যক্তি মিলে একজন নারী। কারণটা আগেই বলা হয়েছে। এটা সাধারণত আমরা দেখতে পাই মনোগ্যামি, পলিগ্যামি। পলিগ্যামিকে ভাগ করা হচ্ছে পলিজিনি, পলিঅ্যান্ড্রি। বহু পত্নী বিবাহ, বহু পতি বিবাহ, পলিঅ্যান্ড্রি। এছাড়াও কোনো কোনো সমাজে এমন কিছু নিয়ম কানুন আছে যে তারা ছোট থেকেই জেনে যায়, নারী বা পুরুষ, যে কাকে তাকে বিবাহ করতে হবে, সে কাকে বিবাহ করবে। কোনো ছেলে তার আত্মীয় সম্পর্কের মধ্যেই এরকম বিবাহ ব্যবস্থা রয়েছে, সেটা ছোট থেকেই তারা কিন্তু যায়, এটা সামাজিক তাদেরই নিয়ম। এটাকে বলা হয় প্রেফারেন্সিয়াল, একদম নিজেরাই পছন্দ, অভিভাবকদের, অবশ্যই অভিভাবকদের, এবং সামাজিক নিয়ম এটা, যে এর সাথে এর বিবাহ হবে, এর সাথে এর বিবাহ, ইত্যাদি। তাহলে সেই প্রকারভেদটা আমরা দেখি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে প্রেফারেন্সিয়াল ম্যারেজ, এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করি। যেমন প্যারালাল কাজিন ম্যারেজ। প্যারালাল কাজিন ম্যারেজ, বাংলা এটাকে জ্ঞাতি বিবাহ বলা যেতে পারে। সেটা কি হয়, যে দুই সহোদর ভাই, তাদের ছেলে মেয়েদের মধ্যে বিবাহ হবে, এটাকে বলা হয় প্যারালাল কাজিন ম্যারেজ। তাহলে ওই যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তাদের মধ্যে সম্পর্ক কি হলো, জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন। দুই ভাইয়ের ছেলে মেয়ে, তারা জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোন, তাদের মধ্যে বিবাহ সম্পর্ক হলো। একই জ্ঞাতি, রক্তের সম্পর্ক রয়েছে এখানে, জ্ঞাতি। এটা হচ্ছে প্যারালাল কাজিন ম্যারেজ। কোন কোন সমাজে এটা এখনো কম হলেও এটা প্রচলন রয়েছে। একটা সময় ছিল মুসলিম সমাজে এই ধরনের বিবাহ হতো, এখনো যে পুরোপুরি হচ্ছে না তা নয়, মানে সম্ভাবনা অনেক কমে গেছে, কারণ নানা রকম শিক্ষার প্রসার ইত্যাদি। এবং আমি সেই জিনিসটা আরো পরে আলোচনা করছি, যেটা আমাদের আজকের আলোচনার মুখ্য বিষয়, কনস্যাঙ্গুইনিটি। তাহলে প্যারালাল কাজিন ম্যারেজ একটা টাইপ হলো। দ্বিতীয় হলো যে ক্রস কাজিন ম্যারেজ। ক্রস কাজিন ম্যারেজ, আত্মীয় বিবাহ। এক্ষেত্রে দুই ভাই বোন, তাদের ছেলে মেয়েদের মধ্যে যখন বিবাহ হচ্ছে, তাহলে ওই দুই ভাই বোনের ছেলে মেয়েদের সম্পর্কটা কি হচ্ছে, মামাতো পিস্তুত ভাই বোন। এই মামাতো পিস্তুত ভাই বোনে বিবাহ, এটা হচ্ছে ক্রস কাজিন ম্যারেজ। উভয় ক্ষেত্রেই কিন্তু রক্তের সম্পর্ক আছে, একটা জায়গায় বেশি, একটা একটু কম। এবং আমরা অনেক ক্ষেত্রেই এটা দেখি, ক্রস কাজিন ম্যারেজ সাউথ ইন্ডিয়ায় টু সাম এক্সটেন্ট এটা প্রচলিত আছে। বিশেষ করে ওখানে অবশ্য একটু অন্যভাবে আছে। ওখানে অনেক সময় দেখা যায় যে মামা ভাগ্নির বিবাহ, এটা হচ্ছে ক্রস কাজিন ম্যারেজে অনেক সময় হয়ে থাকে। তবে অনেক ট্রাইবের মধ্যেও আছে, যেমন আমি বলতে পারি
আহ, টোটো টোটোদের মধ্যে ক্রস কাজিন ম্যারেজের উপস্থিতি দেখা যায়। এরপর ম্যারেজের ক্ষেত্রে যে প্রেফারেন্সটা দেওয়া হয় সেটা হলো লেভিরেজ। লেভিরেজ দেওর বরণ বা ভাসুর বরণ, এটা দুটো টাইপ হতে পারে। যে একজন ব্যক্তির মৃত্যুর পর তার স্ত্রী ওই স্বামীর ছোট ভাই অথবা দাদাকে, বড় ভাইকে বিবাহ করতে পারে। ছোট ভাইকে যখন করছে ইয়াঙ্গার লেভিরেজ, দেওয়ার বরণ। বিধবা স্ত্রী যখন স্বামীর ছোট ভাইকে বিবাহ করছে তখন সেটা ইয়াঙ্গার লেভিরেজ। বড় ভাইকে যখন করছে বিবাহ তখন সেটা হচ্ছে এল্ডার লেভিরেজ। কুকিদের মধ্যে দেখা যায়। আর ইয়াঙ্গার লেভিরেজ অনেক ক্ষেত্রে দেখা যায়, আমাদের সমাজেও কখনো কখনো দেখা যেতে পারে, কিন্তু আদিবাসীদের মধ্যে সান্তাল বা লোধা এদের মধ্যে কিন্তু দেখা যায় মাঝে মাঝে এরকম। এর একটা কারণ আছে। কারণটা হলো উপজাতিদের মধ্যে তো একটা দারিদ্রতা রয়েছে এবং সম্পত্তিও একটা লিমিট রয়েছে। তাদের মধ্যে আবার পুনর্বিবাহ করা যায়, ওই বিধবা স্ত্রী আবার করতে পারে। সেই জন্য সম্পত্তি যাতে ভাগ না হয়, এই সম্পত্তিটাকে মেনটেন করবার জন্য এই ধরনের বিবাহের প্রচলন কিন্তু তাদের মধ্যে রয়েছে। এবার ঠিক একইভাবে আমরা অনেক সময় দেখতে পাই, এটা যে কোনো সমাজেই এটা আমরা দেখে থাকি, সেটা হচ্ছে সরোরেজ, বাংলায় বলা যায় শালিকা বরণ। একজন পুরুষ একজন নারীর সাথে বিবাহ হয়েছিল, তার স্ত্রী মারা গেলেন, সেই নারী মারা গেলেন, তখন তার ছোট বোনকে বিবাহ করার এই যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে শালিকা বরণ, সরোরেজ। এটা কিন্তু যে কোনো সমাজেই হতে পারে, আমাদের সমাজেও কখনো কখনো এটা ঘটে থাকে, আদিবাসী সমাজেও এটা প্রচলিত রয়েছে। এইবার আমরা এই যে প্রেফারেন্সিয়াল ম্যারেজের কথা দেখলাম, বিশেষ করে প্যারালাল কাজিন ম্যারেজ এবং ক্রস কাজিন ম্যারেজ, এই যে দুটো প্রকার যে ম্যারেজ আমরা দেখলাম, এক্ষেত্রে আমরা যে বিবাহের বন্ধনটা রক্তের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ রক্ত সম্পর্কে বিবাহ হচ্ছে, এই রক্ত সম্পর্কের বিবাহকেই বলা হয় কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ। আমরা এরপর সেটাই আমরা আলোচনা করব। আমরা এতক্ষণ আলোচনা করলাম যে বিবাহের বিভিন্ন যে নিয়ম কানুন আছে, রুলস অফ ম্যারেজ, বিভিন্ন প্রকার যে বিবাহ, টাইপস অফ ম্যারেজ, সেগুলো আমরা আলোচনা করলাম। আমরা এই আলোচনা থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে সমাজে বিবাহ, এই বিবাহের বন্ধন একটা নির্দিষ্ট নিয়ম কানুন এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সেটা বিভিন্ন সমাজে বিভিন্ন রকম নিয়ম কানুন রয়েছে। কখনো কখনো আমরা দেখি যে রক্ত সম্পর্কের মধ্যেও বিবাহ বন্ধন স্থাপিত হচ্ছে।
যেটাকে আমরা বলছি কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ। যে দুজন ব্যক্তির মধ্যে বিবাহ সম্পর্ক স্থাপন হচ্ছে তারা যদি রক্ত সম্পর্কিত হয় তখন সেটা হচ্ছে কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ। কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজের একটা ধারণা দিয়েছি, প্যারালাল কাজিন ম্যারেজ হতে পারে, ক্রস কাজিন ম্যারেজ হতে পারে। এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু যথেষ্ট প্রচলিত, আমাদের সমাজে অতটা নয়, অর্থাৎ আমরা ভারতীয়দের মধ্যে আছে, আমি কিছু কিছু তো বললাম, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু এটা যথেষ্ট রকমই আমরা দেখতে পাই। যেমন আমি একটু উদাহরণ দিতে পারি বায়োলজিক্যাল পার্সপেক্টিভে। আমাদের চার্লস ডারউইন প্রণম্য ব্যক্তিত্ব, আমাদের বিবর্তনের প্রাণ পুরুষ, প্রবাদ পুরুষ, তিনি তার কাজিনকেই বিবাহ করেছিলেন। সেই জন্য ওয়েস্টার্ন কান্ট্রিতে এটা নতুন কিছু নয়, এটা তাদের মধ্যে প্রচলন। কিন্তু সেটা ভাব, আমাদের মূল বিষয়টা হলো যে যদি আমরা জেনেটিক্সের জিনবিদ্যার প্রেক্ষিতে এটা আমরা দেখি তাহলে এটা কিন্তু একটা নিষেধাজ্ঞা রয়েছে। কারণ দেখা যাচ্ছে কি যে বিভিন্ন যে কনজেনিটাল, জন্ম থেকেই যে রোগটা দেখা যায়, যে কনজেনিটাল বা জেনেটিক যে ডিজিজ গুলো রয়েছে, এই ডিজিজ গুলোর অন্যতম কারণ কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ। আমরা যদি দেখি, উদাহরণ দিতে পাওয়া যায় যে রঞ্জকহীনতা, যেটাকে বলা হয় অ্যালবিনিজম, অ্যালবিনিজম জন্ম থেকেই মাথার চুল থেকে পায়ের নখ ইউনিফর্মলি পিগমেন্টলেস, এদের দেহে মেলানিন তৈরি হয় না, এটা একটা জেনেটিক, একটা কনজেনিটাল ডিজিজ। এবং দেখা গেছে এই অ্যালবিনিজমের একটা মেজর রুট কজ এই কাজিন ম্যারেজ, কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ। কিন্তু যদি সেটাই হয় তাহলে তো আমাদের সমাজেও, আমাদের দেশেও অনেক সমাজেই এটার প্রচলন কিন্তু এখনো সামান্য হলেও আছে। কেন কেন এটা আছে? এটা তাদের সামাজিক নিয়ম ঠিকই, কিন্তু আমরা তো আলোচনা করছি জেনেটিক্সের পার্সপেক্টিভে, যে এটা জেনেটিক্সের দৃষ্টিকোণ থেকে এটা করাটা ঠিক নয়। কারণটা বললাম, আবার আসবো। কিন্তু ওই সমাজে রয়েছে, আমরা সবাই তো আর জেনেটিক্স জানে না, এটা নিয়ে চিন্তা ভাবনাও করে না। হ্যাঁ, যারা, যাদের মধ্যে এই সচেতনতা এসেছে সেই সমাজের মানুষরা কিন্তু এটা এখন এন্টারটেইন করছেন না, এই ধরনের বিবাহের মধ্যে যাচ্ছেন না। কিন্তু এখনো যেখানে রয়েছে তার অন্যতম কারণ হলো তাদের কমিউনিটির সেই গ্রুপের স্ট্রেংথটাকে ধরে রাখা, নাম্বার ওয়ান, কমিউনিটি বা গ্রুপের স্ট্রেংথ, লোক বলকে ধরে রাখা। দ্বিতীয়ত, যদি সেখানে কোণেপন, হাই হাই ব্রাইট প্রাইস, উচ্চ কোণেপন, সেইটা তাহলে দিতে হচ্ছে না যদি ওই রিলেটিভ ম্যারেজ হয়, উচ্চ কোণেপন থেকে রেহাই পাওয়া যায়। আবার ওই যে জ্যাঠতো খুড়তো ভাই বোনে বিবাহ হচ্ছে, সেক্ষেত্রে সম্পত্তি ভাগ হচ্ছে না, সেটাকে আটকানো যাচ্ছে। তাহলে এই কারণগুলো কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করে ওই প্যারালাল কাজিন ম্যারেজের ক্ষেত্রে। ক্রস কাজিনের ম্যারেজের ক্ষেত্রে ওই ব্রাইড প্রাইসের ব্যাপারটা আছে, ওখানেও এই জিনিসগুলো কিন্তু মেনটেন হয়।
এইবার আবার আসি যে এই ডিমেরিট কেন জেনেটিসিস্টরা কেন এটার বিরুদ্ধে আচরণ করে, কেন বলছেন যে এটা উচিত নয়, কেন? তার কারণ হচ্ছে যে এই যে কনজেনিটাল ডিজিজ এর জন্য তো রয়েছে নির্দিষ্ট জিন। সাধারণভাবে দেখা যায় কি যে এই যে অ্যালবিনিজম, যেমন এটার উদাহরণ দিয়ে বলা যায়, একজন অ্যালবিনো পুরুষ বা নারী জন্ম হতে গেলে বাবা এবং মা উভয়ই যদি জিন ক্যারি করেন, অর্থাৎ অ্যালবিনো জিন ক্যারি করেন, তাহলে তাদের সন্তানদের 25% অ্যালবিনো হবে। শুধু অ্যালবিনো নয়, এটা রিসেসিভ ক্যারেক্টার, বিশেষ করে অটোজোমাল রিসেসিভ ক্যারেক্টার, যে জিনগুলো দেহ বসে থাকে সেখানে যদি এরকম হয়, তাহলে কিন্তু দুজনেই যদি বাবা মা দুজনেই যদি জিন ক্যারি করে, 25% কেসে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একটু অন্যভাবে বলতে পারি যে থ্যালাসেমিয়া আজকে আমাদের সমাজে, আমাদের দেশে থ্যালাসেমিয়া কিন্তু একটা, এর ফ্রিকোয়েন্সি কিন্তু যথেষ্ট বেশি, আমরা অনেক সময় শুনে থাকি। এই থ্যালাসেমিয়া হওয়ার অন্যতম কারণ হলো ওই রিসেসিভ জিন, বাবা এবং মায়ের উভয়ের রিসেসিভ জিনের একত্রিত হওয়া, হোমোজাইগাস কন্ডিশনে আসা। এটা একটা হ্যাজিয়ার্ডস। সেই জন্য জেনেটিসিস্টরা এই ধরনের রোগ ব্যাধির ক্ষেত্রে বিবাহের আগেই এই ধরনের কাউন্সিলিং করার ব্যবস্থা বলে দেন, যে যাতে কাউন্সিলিং করা হয়, ডিটেক্ট করা যায়, তাহলে এই হ্যাজার্ডস গুলো থেকে রক্ষা পাওয়া যায়। জেনেটিক্সের উদ্দেশ্য হচ্ছে এইটা, অন্য কোনো কিছু নয়। যে সমাজে যে হ্যাজার্ডস তৈরি হচ্ছে, সেই হ্যাজার্ডস থেকে মুক্তি পাওয়া, এটাই হচ্ছে মূল কারণ। এবং এই কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজের ক্ষেত্রে এই সম্ভাবনা বেড়ে যায়, অর্থাৎ দুটো ডেলিটেরিয়াস, যে খুব ক্ষতিকর যে জিন রয়েছে, সেই জিনগুলোর একত্রিত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেই জন্যই এটা নিষেধ করা হয়। তাহলে এই যে কনস্যাঙ্গুইনিয়াস ম্যারেজ, এটা একটা ক্ষতিকারক দিক রয়েছে। সেই জন্য বিবাহ বন্ধন স্থাপনের ক্ষেত্রে আমরা শুধু রক্ত সম্পর্ক দিক থেকে নয়, আমরা যে বিভিন্ন জেনেটিক ডিজিজের সম্ভাবনাকে হ্রাস করবার জন্য আমরা যদি বিবাহের আগে এগুলোকে ডিটেকশনের ব্যবস্থা করি, জেনে নেওয়ার ব্যবস্থা করি, এবং এগুলো যাতে হ্যাজার্ডস না বাড়ে তার জন্য এগুলো থেকে আমরা যদি দূরে থাকি, তাহলে সমাজ এই ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারে। এবং যে সমাজে এটা প্রচলিত আছে, সেখানেও কিন্তু সেই সমাজ নিয়ম কানুন রাখবে কি রাখবে না, সেই সমাজের ব্যাপার। কিন্তু আমরা আজকে জেনেটিক্স যে জায়গায় গিয়ে পৌঁছেছে, এটা আমরা বলতে পারি যে এখন কিন্তু এই ডিটেকশনটা বিবাহের আগে না হলেও পরবর্তী যদি কোনো সম্ভাবনা থেকে থাকে যে এরকম হতে পারে ইত্যাদি ইত্যাদি, তাহলে কিন্তু পরবর্তীতেও একটা আমাদের মেডিকেল টার্মিনাল অ্যাক্ট আছে, জন্মের আগেই, শিশু জন্মের আগেই সেটাকে ডিটেক্ট করে, যদি কোনো সম্ভাবনা থাকে সেটাকে ডিটেক্ট করে কি আছে সরকারিভাবে সেগুলোকে অ্যাবর্ট করার নিয়মকানুন প্রচলিত আছে। সুতরাং কোন সমাজ কি করবে সেটা সেই সমাজের বিষয়, কিন্তু এই বিষয়গুলো হতে পারে, সেই বিষয়টাই আমাদের অনেক সময় প্রশ্ন আসে,
সেই জন্যই এই আলোচনা উপস্থাপন করা হলো। Subscribe to my official channel. Press the bell icon, watch videos and hit the like button.